দীপ্তর উচ্চ কণ্ঠ ভেসে বেড়াচ্ছে দেওয়ালে দেওয়ালে। বাচ্চা বাচ্চা কণ্ঠটি কর্ণগোচর হতে মুষড়ে ওঠে অরু। এক ঝটকায় সরে আসে তন্ময়ের উচ্চতাপজনিত দেহখানা ছেড়ে। শীতলতার চাদরে লেপ্টানো অঙ্গ প্রত্যঙ্গে এ যাত্রায় ভয়ের বিচরণ ছেয়ে গেল। আতঙ্কে ছোটখাটো মুখমণ্ডল এইটুকুন হয়ে এসেছে। তাড়াহুড়ো পদচারণ ফেলে চতুর্দিক ছুটছে। আত্মগোপনের আপ্রাণ প্রয়াস। তন্ময় ব্যাকুলতম প্রেয়সীর চঞ্চলতা নিত্যকার মতো নিশ্চুপ মুখে নির্নিমেষ চোখে দেখল। অগোচরে বিশেষ ভঙ্গিতে হাসল। এতটা ভয় পাবার মানে আছে কি? শাহজাহান তন্ময় দাঁড়িয়ে, অর্থাৎ সে নিজে উপস্থিত থাকতে মেয়েটা কি না এক বাচ্চা ছেলেকে ভয় পাচ্ছে, এও তাকে দেখতে হলো এই চোখে। অরু ইতোমধ্যে ছাদের এক কোণে আঁধারাতে নিজেকে আড়াল করে নিয়েছে। শ্বাসপর্ব নেওয়া দেওয়া বন্ধ প্রায়। দীপ্ত গুনগুন সুরে গান গাইতে গাইতে উঠে এসেছে এ যাত্রায়। ঝাঁকড়া চুলের মাথাটা ঢোকালো ছাদের দরজা চিড়ে। তন্ময় মানব ছায়া ফেলে দাঁড়িয়ে নিজের লম্বাটে দেহ নিয়ে। দীপ্ত বিচক্ষণ নয়নে একপল তন্ময়ের পানে চেয়ে নিল। পর মুহূর্তেই পরিপূর্ণভাবে সম্পূর্ণ ছাদে দৃষ্টি ঘোরালো। অরুকে দেখতে না পেয়ে প্রশ্ন করল, অরূপী কোথায় ভাইয়া? বাগানে। দীপ্ত সন্দিহান বড্ড। পুনরায় একপল ছাদের আনাচে কানাচে নজর ঘুরে ফিরে থামল তন্ময়ের ওপর। বোকা ছোকা চোখে চেয়ে বলল, বাগানে? বৃষ্টির মধ্যে বাগানে? তবে আমি তো 30 মিনিটস পূর্বে ছাদে আসতে দেখলাম। নামলে নিশ্চয়ই খেয়াল করতাম। লিভিং রুমে তো বসেছিলাম, আর্ট করছিলাম। আর্টে কনসেন্ট্রেশন ছিল, তাই দেখিসনি। দীপ্ত বয়স্ক বৃদ্ধার মতো হিসেব নিকেশ করে ভাবল। বোঝার ন্যায় মাথাটা দোলালো। নাক দিয়ে হুমধ্বনি তুলল, হতে পারে। এক্ষুনি চাচ্চুকে গিয়ে জানাচ্ছি। অরূপী বৃষ্টিতে ভিজছে। দিবে বকা, বেশ হবে তখন। জ্বর বাঁধলে বুঝবে ঠেলা। দীপ্ত যেন এই সুযোগটিকে হাতে নাতে ধরতে চাইছে। বিচার দিতে তৎক্ষণাৎ ছুটে চলে গিয়েছে। তন্ময় ঘুরে তাকায় অরুর আত্মগোপনের জায়গাটিতে। অন্ধকারে দেখতে চায় মেয়েটার মুখের এক একটি পরিবর্তন। অরু বেরিয়ে এলো তক্ষুনি। আড়ে আড়ে দুবার চাইল তন্ময়ের মুখ পানে। নিশ্চুপ নিস্তব্ধ আঁখি দুটির ঘন ঘন পাপড়ি ঝাপটে নিচ্ছে। ওষ্ঠতে ওষ্ঠ চেপে রেখেছে নিবিড়ভাবে। তন্ময় এগুলো ওর দিকে। দুপা এক পা ফেলে অগ্রসর হচ্ছে। অরু চেঁচালো এক মুহূর্তে। ধরফড়িয়ে ওঠা বুকখানা চেপে বলল, আমাকে ডাকা হচ্ছে। বলে সেই দৌড় লাগালো। দৌড়ের গতি এতটাই দারুণ যে এই দৌড়ে নিশ্চিত স্কুল কলেজের দৌড় প্রতিযোগিতায় প্রথম হতো। আগে পেছনে কিংবা ডানে বামে তাকানোর প্রয়োজন বোধটুকু অবধি করেনি। তন্ময় মুচকি হেসে মাথা নত করে তাকায় ডান হাতটার পানে। এই হাতেই তো ওই প্রফুল্ল বদন ছুঁয়েছিল এ যাবৎ। আর এই ঠোঁট দ্বারা তন্ময়ের আফসোস লাগলো এ যাত্রায়। সে তো ওই রক্তিম ওষ্ঠদ্বয় দেখতে পারল না। পূর্বেই মেয়েটা পালিয়েছে। অভিমান, রাগ, ভুল বোঝাবুঝি কি ভেঙেছে ওর? অরুর অভিমান যে বড্ড ভয়ঙ্করতম। হঠাৎ করে ছাদের দরজার সামনে অরু এসে হাজির হলো। শ্বাস প্রশ্বাস নেওয়ার গতি দ্রুত। কোনো মতে ঝটপটে কণ্ঠে বলল, ঠান্ডা লাগবে, চলে আসুন। কথাটুকু বলে পুনরায় ছুটে চলে গেল। তন্ময়ের শোন শব্দটি বাতাসে ভেসে বেড়ালো। যার উদ্দেশ্য ছোঁড়া হলো সে ব্যক্তি শোনার সময় পেল না। তন্ময় আরেক দফায় হাসল। স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। যাক, প্রেয়সীর অভিমান ভেঙেছে তাহলে। রাতভর বর্ষণ চলল। হিমশীতল হাওয়ারা একচিত্তে বইতে থাকলো। রিমঝিম মাতোয়ারার মত্ত বৃষ্টির ধ্বনি শাহজাহান বাড়িটা জুড়ে। আকস্মিক আঁধারে আসমান চমকে সাদা হয়ে উঠছে। বজ্রপাত হচ্ছে ক্ষণে ক্ষণে শব্দ তুলে। জানালাটা সম্পূর্ণরূপে খোলা। শুভ্র রঙের পর্দাগুলো উড়ছে নৃত্যের চিত্তে। বাতাসে বাতাসে লেপ্টে ঘরে প্রবেশ করছে বৃষ্টির জল। ফ্লোর অনেকাংশে ভিজে গিয়েছে, সেদিকে ধ্যান নেই তন্ময়ের। সেই অবলীলায় বুকের দিকটায় বিছানায় লেপ্টে উবুড় হয়ে শুয়ে। কোমরে পড়ে আছে পাতলা কম্বলটা। উদম দেহখানা দৃশ্যমান। দেয়াল ঘড়িতে ভোরের 6টা। বাইরেটা অন্ধকারে আচ্ছন্ন ভাব। নিশ্চুপ নিস্তব্ধতা সবটা জুড়ে। মাথার ওপরের ফ্যানটাও বন্ধ। রাতের শেষ ভাগে নয়ন যুগলে তন্দ্রারা ধরা দিয়েছে তন্ময়ের। এই কারণবশত আজ আর সকাল সকাল ঘুম ভাঙবে না তার। হলোও তাই। ঘড়ির কাঁটা ঘুরে এলো 9টাতে। এ যাত্রায়ও তন্ময় গভীর ঘুমে আচ্ছন্ন। হবে না। টানা কিছুদিন তার ঘুম হয়নি। চিন্তিত বিদ্রোহ হৃদয় নিয়ে উদাস হতাশ হয়ে ঘুরে ফিরেছে। কাজকর্ম উঠেছে লাটে। কোনো কিছুতেই মন বসেনি, বসাতে পারেনি। তার ব্যক্তিত্ব, তার ধৈর্য সব কিছুই অরুর সামনে বৃথা হয়ে দাঁড়ায়।
এই একটা পুচকে মেয়ের সামনে সে স্তব্ধ, স্তম্ভিত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা দেখে না। দেখবে কিভাবে? তাকে এমনভাবে নিজের ছোট হাতের ছোট্ট 5টা আঙুলে পেঁচিয়ে নিয়েছে যে এ জীবন তার মুক্তি নেই। অবশ্য তন্ময় মুক্তি চায় না, সে এভাবে চিরজীবন আটকে থাকতে চায়। আশ্চর্যজনক বিষয়টা হলো, আজ তাকে কেউ ডাকেনি, ঘুম ভাঙানোর প্রয়াস করেনি। কেন? তন্ময়ের তন্দ্রের ঘোর সামান্য কেটে গেছে আপাতত। সে আধশোয়া হয়ে বসেছে, তাকালো দেয়াল ঘড়ির দিকে। মস্তিষ্ক এখনো স্লো পেস্টে চলছে যেন। দরজাটায় ছোট্ট খাট্ট একটা করাঘাত পড়ল। তন্ময় ঘুমে বসে যাওয়া গম্ভীর কণ্ঠে সাড়া দেবে পূর্বে একটা বড় কালো চুলের মাথা ঢুকে আচমকা। দৃষ্টিতে দৃষ্টি মিলিত হয়, মিলতেই মাথাটা মুহূর্তে বেরিয়ে যায় 100 ডিগ্রি গতিতে। তন্ময় হেসে ওঠে, গলা উঁচিয়ে ডাকে, আয়। অরু ঢুকলো না, ধীর কণ্ঠে বাহিরে দাঁড়িয়ে থেকে জানায়, বড়মা কফি পাঠিয়েছে, রেখে যা। অরু তখনও বাহিরে দাঁড়িয়ে, ভেতরে আসছে না। তন্ময় আগ্রহী চোখে চেয়ে সে ভেবে রেখেছিল অরু আজ সারাদিন হয়তো তার ত্রিসীমাতে আসবে না, লজ্জায় লাল নীল বেগুনি হয়ে পালিয়ে বেড়াবে। তবে তাকে ভুল প্রমাণ করে সাত সকালে সুশ্রী মুখখানা নিয়ে হাজির। এ তো মেঘ না চাইতেই জলের হদিশ পাওয়া। তন্ময় আর ডাকলো না, অরুকে সময় দিল। ঠিক মিনিটখানেক সময় নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো অরু। মিনে মিনে পদচারণ ফেলে আসছে, এদিক ওদিক অর্থাৎ ডানে বামে ওপর নিচে তাকানো হচ্ছে, শুধু তন্ময়ের পানে দৃষ্টি ফেলছে না। তন্ময় হাত বাড়ালো, বলল, কফি দিবি না? অরু তৎক্ষণাৎ এগিয়ে ধরল। তন্ময় কফির মগটা নেয়ার সময় অনুদ্দেশ্যমূলক স্পর্শ করল অরুর কম্পিত হাত জোড়া। কাঁপতে থাকা নরম হাত দুটো এ যাত্রায় ঠক ঠক করে কেঁপে উঠল যেন। ঠান্ডা কফির মুখ ছুঁয়ে তন্ময় নির্বাক, এক চুমুক খেয়ে বাক শক্তিহীন। এই কফি নাকি শরবত? অরু লুকিয়ে অগোচরে বারংবার চাইছে। তন্ময়ের বুঝতে আর বাকি রইল না কফিটা কে করেছে। সে সেই কফি নামক শরবতটুকু পান করতে থাকলো। অরুর মুখশ্রী সূর্যমুখী ফুলের ন্যায় ফুটে উঠেছে, ছিলিক মারছে কালো মণিযুগল। তন্ময় বহু কষ্টে গিলল আরেক চুমুক, অরুর দিকে তাকালো, শুধালো, কফি নিয়ে লুডো খেলতে বসেছিলি? অরু ফ্যাল ফ্যাল করে চাইলো, লুডো কিভাবে খেলে কফি নিয়ে? তাহলে এত ঠান্ডা কেন? অরু জিহা কামড়ালো, হাত বাড়লো দুটো, আমি গরম করে এনে দিচ্ছি, দিন। তন্ময় ফেরত দিল না, পান করতে থাকলো। এক ফাঁকে বলল, এখন থেকেই ঠান্ডা কফি খাওয়া শিখি, ভবিষ্যতে তো ঠান্ডা কফিই খেতে হবে মনে হচ্ছে। অরু বুঝল না যেমন, সরু চোখে চেয়ে পরপর মুখের রং বদলালো। বলদটা কি ভাবলো কে জানে। মুখে ওড়নার একাংশ চেপে দৌড়ে বেরিয়ে গেল। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে কফিটা দেখল, চোখ মুখ খিঁচে একটানে গিলে ফেলল।